প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছো। আমি আজকে রুটিন অনুযায়ী অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো সবাই ক্লাসটুকু দেখবে এবং শিখবে। গত ক্লাসে আমি স্নায়ুতন্ত্র এর নিউরন পর্যন্ত পড়িয়েছিলাম। তো আজকে আর সেখানে ছিল পার্ট 1 থেকে 5 পর্যন্ত বিজ্ঞান পঞ্চম অধ্যায় সমন্বয় নিঃসরণ পার্ট 1 থেকে 5 পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে পার্ট 6 থেকে শেষ পর্যন্ত। তো ক্লাসে বলেছিলাম যে আমি 2টা ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টা শেষ করব। তো আজকের ক্লাস দিয়ে আমি এখানে আজকের ক্লাস নিয়ে এই অধ্যায়টা শেষ করব। তো জেনে নিব আমরা এই অধ্যায় থেকে কি শিখব। এই অধ্যায় থেকে আমরা পার্ট 6 থেকে 12 এর মধ্যে মস্তিষ্ক, প্রতিবর্তী চক্র, তারপরে হচ্ছে মেরুরজ্জু, রেচনতন্ত্র, আমরা এগুলো সম্পর্কে শিখব। তো প্রথমেই আসি পার্ট 6 থেকে স্নায়ুতন্ত্র। প্রিয় শিক্ষার্থী, স্নায়ুতন্ত্র মূলত হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। স্নায়ুতন্ত্রের মধ্যে 1 নম্বর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, 1 নম্বর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর 2 নম্বর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর 3 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয়। এই 3 প্রকারের স্নায়ুতন্ত্র রয়েছে। পার্ট 6 আর 7 শিক্ষার্থীরা বইয়ের সাথে একটু দেখে নাও। পার্ট 6-7 এর মধ্যে আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ হলো মস্তিষ্ক ও মেরুরজ্জু। মস্তিষ্ক হলো সমগ্র মানুষের মস্তিষ্ক করোটির মধ্যে সুরক্ষিত, আর এই মস্তিষ্ক মেনিনজেস নামক একটি পর্দা দ্বারা আবৃত থাকে। করোটি কি? করোটি হচ্ছে মূলত আমাদের এই যে মাথার উপরের যে একটা শক্ত আবরণ, বা যেটাকে আমরা মাথার খুলি বলে থাকি, এই মাথার খুলিটাই হচ্ছে করোটি। এর ভিতরেই মস্তিষ্ক সুরক্ষিত থাকে, আর এই মস্তিষ্কের যে বাইরের আবরণ বা পর্দা, তার নাম হচ্ছে মেনিনজেস পর্দা। মেনিনজেস পর্দা। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে 3টি। একটি হচ্ছে গুরু মস্তিষ্ক, ছবিতে দেখানো আছে গুরু মস্তিষ্ক, আরেকটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আরেকটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তো মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক। শিক্ষার্থীরা একটু ছবিটা ভালো করে খেয়াল করো। এখানে আমি একটা মস্তিষ্কের গঠন এঁকেছি। ক্লিয়ার বোঝা যাচ্ছে না? ক্লিয়ারটা কি কথা নাকি ছবি? শামসু মিয়া, আমি আসলে বুঝতে কে দেখছো, নামটা লিখলে ভালো হবে।
ক্লিয়ার না বলতে কোনটা ক্লিয়ার না একটু কাইন্ডলি জানালে ভালো হবে। কথা ক্লিয়ার আসতেছে না নাকি বোর্ডটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কোনটা? হাই রেজুলেশন, আমি একটু রেজুলেশনটা বাড়িয়ে নিই। তো একটু দেখো মস্তিষ্কের গঠনের আমি একটা ছবি এঁকেছি। হ্যাঁ, আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাও কোনটা ক্লিয়ার হচ্ছে না, আমার কথা নাকি বোর্ডের ছবি, বা বোর্ডটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না নাকি কথা বোঝা যাচ্ছে না। আমাকে একটু জানালে ভালো হবে। আচ্ছা, যা বলছিলাম, তো মানুষের মস্তিষ্কের একটা প্রধান অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক। প্রথমেই বলেছি মস্তিষ্কটা 3টা অংশে বিভক্ত। একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। আচ্ছা, গুরু মস্তিষ্ক হচ্ছে প্রধান মস্তিষ্ক। এটা মূলত ডান এবং বাম এই 2টা অংশে বিভক্ত। এর আরেকটি নাম হচ্ছে সেরিব্রাম। গুরু মস্তিষ্কের আরেকটি নাম হচ্ছে সেরিব্রাম। এই অংশটা হচ্ছে ডান ও বাম এই 2টা অংশে বিভক্ত। ডান অংশটা হচ্ছে ডান গুরু মস্তিষ্ক এবং বাম অংশটা হচ্ছে বাম গুরু মস্তিষ্ক। এদের সেরিব্রাল হেমিস্ফিয়ারও বলা হয়। মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত। এই 2 খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত থাকে। এর উপরে হচ্ছে আচ্ছা, থ্যাংক ইউ জানানোর জন্য। বোর্ডটা ক্লিয়ার ছিল না, তাই তো? এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওকে, আমি আরেকটু করে নিই। শ্রেণীটা বোঝা যাচ্ছে না। ওকে, এর উপরে হচ্ছে ডেউতলা ও ধূসর বর্ণের। দেখতে ধূসর বর্ণের হওয়ায় এই ধূসর পদার্থকে আবার গ্রে ম্যাটার বলা হয়। অর্থাৎ এর উপরের যে আবরণের, অর্থাৎ মস্তিষ্কের যে গুরু মস্তিষ্ক অংশটা, সেটা তোমরা অনেক সময়
দেখেছো গরু খাসির যেটা মগজ বলা হয়, উপরের আবরণের যে থকথকে বাদামি বর্ণের থাকে এবং ওটাকে যখন একটু পৃথক করা হয় ভিতরের অংশটা একটু সাদা দেখা যায়। তো উপরের যে বাদামি বর্ণের আস্তরণ বা বাদামি বর্ণের অংশ উপরে, সেটাকে বলা হয় গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার। আর এর ভিতরে ওই যে বললাম যে একটু যখন একটু খণ্ড খণ্ড করে পৃথক করা হয় তো ভিতরের অংশে একটু সাদা বর্ণের আস্তরণ দেখা যায় বা ভিতরের অংশটাই সাদা হয়ে থাকে। এই সাদা আবরণ বা সাদা অংশটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর বর্ণের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়। আর এই যে গুরু মস্তিষ্ক, এই গুরু মস্তিষ্কের কাজ কি? আমরা যে চোখ দিয়ে দেখি, আমরা যে কথা বলি, শুনি, এগুলো মূলত হচ্ছে হাঁটা চলা, কথা বলা, শ্রবণ, দর্শন, এগুলো সবই হচ্ছে গুরু মস্তিষ্কের কাজ। এরপরে সেরিব্রামের যে নিচের অংশ, এটা হচ্ছে থ্যালামাস ও হাইপোথ্যালামাস। থ্যালামাস ও হাইপোথ্যালামাস এটা ধূসর বর্ণের হয়ে থাকে। নিচের অংশ যেটা, এই অংশটা থ্যালামাস আর হাইপোথ্যালামাস দুইটা অংশ থাকে। এই অংশটাকে কি থ্যালামাস বলা হয় এবং উপরের অংশটা এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে শীত, গরম, ঠান্ডা অনুভূতি, এগুলো মানে ক্রোধ, লজ্জা, চলন, এগুলো এই অংশের কাজ। এরপরে আসি মধ্য মস্তিষ্ক। ছবিতে একটু লক্ষ্য করো, দেখো গুরু মস্তিষ্কের নিচে এবং এই যে সেরিবেলাম, পন্স, তারপর সুষুম্নাকাণ্ড, এইগুলোর উপরে গুরু মস্তিষ্কের নিচে অর্থাৎ মাঝখানে যে একটু কেমন ফাঁকার মতো দেখা যায়, আসলে কিন্তু এটা ফাঁকা না, এটা একটা মস্তিষ্কের অংশ, এটাকে মধ্য মস্তিষ্ক বলা হয়। মধ্য মস্তিষ্কের অবস্থানটা কোথায়? গুরু মস্তিষ্কের নিচে এবং পশ্চাৎ মস্তিষ্কের উপরে মধ্য মস্তিষ্ক অবস্থিত। এর কাজ কি? দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথে, অর্থাৎ গুরু মস্তিষ্কে যে কাজ করে থাকে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এগুলোর সাথে সম্পর্কযুক্ত। এরপরে আসি লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কোথায় অবস্থিত? লঘু মস্তিষ্ক হচ্ছে গুরু মস্তিষ্কের এই অংশটা তো হচ্ছে যে ফুলের মতো একটা অংশ দেখা যায়, এটা আসলে কিন্তু ফুল অংশ না, গুরু মস্তিষ্ক, যেটাকে মগজ বলা হয়। তো এগুলো মিলেই কিন্তু মগজ হয়। তারপরে এই অংশটা বড় থাকে মূলত, অর্থাৎ লঘু মস্তিষ্কটা কোথায় অবস্থিত? গুরু মস্তিষ্ক একটু পশ্চাতে অবস্থিত। পশ্চাতে অবস্থিত এই অংশটা হচ্ছে সেরিবেলাম, এবং সেরিবেলাম থেকে একটু নিচে, একটু সামনের অংশে পন্স অবস্থিত। এই পন্সের একটু নিচে, পন্সের সোজা নিচে সুষুম্নাকাণ্ড অবস্থিত। অর্থাৎ এই তিনটা অংশ নিয়েই হচ্ছে লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে আমরা কি বলবো যে লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্কের কয়টি অংশ? তিনটা অংশ। একটা হচ্ছে সেরিবেলাম, আরেকটা হচ্ছে পন্স, আরেকটা মেডুলা বা যেটাই বলি না কেন। তো এই যে সেরিবেলাম, এটাও কিন্তু আবার দুইটা অংশে বিভক্ত। ডান অংশেরটা ডান সেরিবেলাম আর বাম অংশেরটা হচ্ছে বাম সেরিবেলাম। এরপরে আসি পন্স। পন্স এটাও গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক
এই যে সুষুম্না শীর্ষক বা সুষুম্না কাণ্ড এর সাথে সংযোজিত করে। তারপরে মেডুলা বা সুষুম্না শীর্ষক, এটা হচ্ছে মস্তিষ্কটাকে মেরুরজ্জুর সাথে যুক্ত করে, অর্থাৎ এটা মস্তিষ্কের নিচের অংশে মেরুরজ্জুর উপর ভাগ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ মেরুরজ্জু আর মস্তিষ্কটাকে এই সুষুম্না কাণ্ড সংযুক্ত করে বিদায় এই সুষুম্না কাণ্ডকে আবার কি বলা হয়, মস্তিষ্কের বোটাও বলা হয়। অর্থাৎ আমাদের কি বলা হয়, পিঠের মধ্যে যে মেরুদণ্ড রয়েছে তার মধ্যে যে মেরুরজ্জুর সাথে সম্পূর্ণ মস্তিষ্কের একটা সংযোগ সাধন করে থাকে এই অংশটাকে, সেজন্যই মস্তিষ্কের বোটা বলা হয়। এরপরে আছে এর কাজ হচ্ছে মস্তিষ্কের অংশ কি কাজ করে, হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শ্বসন এসব কাজ নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে মেরুরজ্জু কি? মেরুরজ্জু হচ্ছে মেরুদণ্ডের অভ্যন্তরে মেরুদণ্ডের অভ্যন্তরে সুরক্ষিত থাকে। এটা ধূসর বর্ণের পদার্থ থাকে ভিতরে, শ্বেতবর্ণ পদার্থটা বাইরে থাকে। এটা অর্থাৎ মস্তিষ্কের উল্টো থাকে। কথা এবং বোর্ড এখন আবার ক্লিয়ার না। এটা আসলে মনে হয় নেটের সমস্যা হচ্ছে কিনা। আমার জানা মতে তো বোর্ডটা ক্লিয়ার, ক্যামেরাতে বোর্ডটা ক্লিয়ারই মনে হচ্ছে। তাহলে কেন ক্লিয়ার আসতেছে না? নেটের সমস্যা হচ্ছে কি না বলতে পারতেছি না, একটু দেখে নেই। না, হ্যাঁ, নেটে একটু স্লো হয়ে আছে মনে হয়। আবার একটু দেখি কোথায় কি হলো। আজকে হাই রেজুলেশন করা হয়নি। আচ্ছা, আর একটু আমি দেখে নিই। বোর্ডটা ক্লিয়ার তো দেখা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না কেন ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি আরেকটু ঠিক করে নেই। শিক্ষার্থী সামসুমিয়া আইডি থেকে কে দেখছো, একটু নাম রুল লিখলে বেশি ভালো হয়। এবার ঠিক আছে কিনা একটু কমেন্টসের মাধ্যমে জানাও। একটু রেজুলেশনটা বাড়িয়ে দিয়েছি। তো পড়ায় চলে যাই। মেরুরজ্জু বলছিলাম। মেরুরজ্জু হচ্ছে মস্তিষ্কের যেমন বাইরের আবরণটা ছিল বাদামি বর্ণের এবং ভিতরের অংশটা ছিল হোয়াইট বর্ণের বা সাদা বর্ণের, আর মেরুরজ্জুর বেলায় উল্টা, অর্থাৎ বাইরে থাকবে সাদা বর্ণের,
বা শ্বেত বর্ণের, আর ভিতরে থাকবে বাদামি বা গ্রে ম্যাটার। মেরুরজ্জুর শ্বেত পদার্থের ভিতর দিয়ে আজ্ঞাবাহী ও অনুভূতিবাহী স্নায়ুতন্তু যাতায়াত করে। এরপরে প্রতিবর্ত চক্র। প্রতিবর্ত চক্র কি? প্রতিবর্ত চক্র হচ্ছে যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয় কিন্তু মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, সেটাই মূলত প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ অনুভূতির উত্তেজনা দ্বারা চালিত হয়, মস্তিষ্ক এখানে কোনো ভূমিকা রাখে না। সেখানে যেমন আমি এখন বাইরে যাব, অথবা আমার এখন নামাজের সময় হয়েছে, আমার নামাজটা পড়তে হবে, এটা হচ্ছে মূলত মস্তিষ্ক চালনা করে থাকে। কিন্তু এখন আমার এই মুহূর্তে মশা কামড় দিয়েছে, এটা আমার ইয়ার মধ্যে ছিল না, বা কোথায় কামড় দিয়েছে সেটা আমি একটা অনুভব করার পরেই বুঝতে পারি যে আমার এই জায়গাটায় মশা কামড় দিয়েছে, চালিত হয় না। কারণ হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত মশা কামড় দিয়েছে, আমি এটা আমার এর মধ্যে ছিল না। এই ধরনের কার্যক্রমগুলাই মূলত হচ্ছে যে নিয়ন্ত্রণের বাইরে থাকে। সেক্ষেত্রে কি হয়ে, অর্থাৎ অনুভূতির উত্তেজনা দ্বারা কিভাবে চালিত হয়ে থাকে। যেমন আমার হাতের মধ্যে একটা হাতে অথবা পায়ের মধ্যে বা পিছনের সাইডে যে অংশটা আমি দেখি না, সেই অংশে মশা একটা কামড় দিল। এখন কামড় দেওয়ার ফলে আমি এটা কখন বুঝলাম? অর্থাৎ মস্তিষ্ক পর্যন্ত যে তথ্য আসে, সেখান থেকে আবার তথ্য প্রদান হয়, তখন আমরা বুঝি আমাদেরকে মশা কামড় দিয়েছে। এই যে দ্রুত হয়ে থাকে, যেটা আমরা বিন্দুমাত্র। তো এই কাজটা কিভাবে হয়ে থাকে? এটা যে প্রক্রিয়ায় হয়ে থাকে সেটা হচ্ছে প্রতিবর্ত চক্র। অর্থাৎ যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা সৃষ্টি হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, সেই ক্রিয়াটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া। আর এই ক্রিয়ার হচ্ছে 5টা অংশ বিদ্যমান। আমি এটা মুছে ফেলি, এখন আমার এটার প্রয়োজন নাই। ক্রিয়ার 5টি অংশ। এক হচ্ছে গ্রাহক অঙ্গ, দুই অনুভূতিবাহী স্নায়ু, 3 হচ্ছে প্রতিবর্ত চক্র স্নায়ুতন্ত্র, 4 হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু, 5 হচ্ছে সারা প্রদানকারী। সারা অঙ্গ। কেন্দ্রীয় প্রতিবর্ত কেন্দ্র হবে কেন্দ্র। আচ্ছা, যাই হোক, তো বলছিলাম যে মশা বুঝে থাকি যে আমাদের কোন অংশে মশা কামড় দিয়েছে। যেমন হাতের যে কোনো একটা অংশে মশা কামড় দিয়েছে, সেই যে অংশটা মশা কামড় গ্রহণ করেছে সেটাই হচ্ছে গ্রাহক।
এই স্থান থেকে আমাদের একটা স্নায়ু মস্তিষ্কে তথ্যটা নিয়ে যাবে, অর্থাৎ সেটা হচ্ছে যে অনুভূতিবাহী স্নায়ু। এই অনুভূতিবাহী স্নায়ুর মাধ্যমে আমার কেন্দ্রীয় প্রতিবর্ত কেন্দ্রতে নিয়ে যাবে। সেখান থেকে এই প্রতিবর্ত কেন্দ্র থেকে অর্ডার দেওয়া হবে আজ্ঞাবাহী স্নায়ু, যাও ওখানে বলে আসো এই অংশটায় দিয়েছে। সেই আজ্ঞাবাহী স্নায়ু কি করবে, এই সেই কামড়ের তথ্য এই আবার যেখানে কামড় দিয়েছিল সেখানে নিয়ে আসবে। এখান থেকে এইখানে যে অংশ সাড়া প্রদান করবে, অর্থাৎ আমরা যেটা বুঝবো যে এই অংশটা কামড় দিয়েছে, সেই অংশটা যখন সাড়া প্রদান করে তখন আমরা বুঝি আমাদেরকে মশায় কামড় দিয়েছে। অর্থাৎ এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানিও না, শুধু বুঝি যে হ্যাঁ এই জায়গাটায় মশা কামড় দিয়েছে। কিন্তু এটা কিভাবে হলো, সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়া কিভাবে চলে? প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে অনুভূতি উত্তেজনা দ্বারা চালিত হয়, কিন্তু ওই মস্তিষ্ক দ্বারা চালিত হয় না। বুঝা গেল? এরপরে তোমাদের পাঠ্য বই থেকে তোমরা আরও ব্যাখ্যা পড়তে পারো। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি খুব সহজ করে দিলাম। নাফিসা কোন স্কুল থেকে আমি আসলে চিনলাম না, যাই হোক। তো ভালোভাবে ক্লাসটা দেখো। হচ্ছে রেচনতন্ত্রের ছবিটা, যেহেতু আমি মস্তিষ্কের ছবিটা এঁকেছিলাম, ধীরে সুস্থে আঁকলে ছবি একটু ভালো হয়। সেখানে রেচনতন্ত্রের ছবিটাও একটু চেষ্টা করি আঁকার জন্য। জাস্ট সিমের বিচির মতো। একটা বড় একটা ছোট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, জায়গা কম সেহেতু আমি অল্প পরিসরে এঁকে নিচ্ছি। এত কিছু আঁকলাম না, একটু জাস্ট দেখানোর জন্য। রেচনতন্ত্র, আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি অতি গরমে, গা ঘামে, তারপরে এছাড়াও আরও বর্জ্য আছে, মূত্রের মাধ্যমে বের হয়ে আসে। তো এই যে শরীরের ভিতর থেকে যে বর্জ্য পদার্থগুলো বের হয়ে আসে, এই সবই রেচন পদার্থ। এই রেচন পদার্থ নির্গমনের প্রধান দুইটা স্থান হচ্ছে বৃক্ক আর ফুসফুস। আমরা তিনটা মাধ্যমে, অর্থাৎ বৃক্ক, ফুসফুস, চর্ম, এগুলোর মাধ্যমেই আমাদের বর্জ্য পদার্থগুলো বাইরে বের হয়ে আসে। তবে প্রধান রেচন পদার্থ নিষ্কাশনের প্রধান স্থান হচ্ছে বৃক্ক। আর এই বৃক্কের মাধ্যমে শতকরা 80 থেকে 90% বর্জ্য পদার্থ বাইরে বের হয়ে আসে। বৃক্কের মাধ্যমে নাইট্রোজেনযুক্ত তরল দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। মূত্রের মাধ্যমেই দেহের শতকরা 80% নাইট্রোজেন গঠিত পরিত্যক্ত হয়। এই জন্যই বৃক্কই প্রধান রেচন অঙ্গ হিসেবে বিবেচিত হয়। কেননা বৃক্কের আমরা যে আমাদের শরীর থেকে ঘাম বের হয়, তারপর হচ্ছে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ
মূত্রের মাধ্যমে বর্জ্য বের হয়ে আসে। তার সকল বর্জ্য পদার্থের মধ্যেই সবচেয়ে বেশি পরিমাণে বর্জ্য নিষ্কাশিত হয় এর মাধ্যমে। আর এখানে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের হয়ে থাকে। শতকরা ৮০% নাইট্রোজেন পদার্থ বের হয়ে থাকে বিদায় মূত্রকে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, পিডিবি সেকেন্ডারি স্কুল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ওকে, থ্যাংক ইউ। তো এখানে এই অংশটা হচ্ছে বৃক্ক, আর এটা হচ্ছে মূত্রথলি। আর এটা হচ্ছে ইউরেটার, ফানেল। এগুলোই আর কি জাস্ট আমি আঁকার জন্য করলাম। কি বলছিলাম যে বৃক্কই প্রধান রেচন অঙ্গ হিসেবে, বৃক্ককে প্রধান রেচন অঙ্গ হিসেবে বিবেচনা করা হয় কেন, অথবা বৃক্ককে প্রধান রেচন অঙ্গ বলা হয় কেন, এটা একটা প্রশ্ন হতে পারে। যে বললাম যে নাইট্রোজেন গঠিত, শতকরা ৮০% নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বৃক্কের মাধ্যমে বা মূত্রের মাধ্যমে নিষ্কাশিত হয় বলে বৃক্ককে দেহের প্রধান রেচন অঙ্গ বলা হয়ে থাকে। এছাড়াও আছে ঘাম, মানবদেহের বহিরাবরণ, চর্ম বা ত্বক। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। আমাদের দেহের মধ্যে অসংখ্য লোম থাকে, এই লোমের গোড়ায় ছিদ্র থাকে, এই ছিদ্রকে লোমকূপ বলা হয়। আর এই লোমকূপের মাধ্যমে আমাদের দেহের ভিতরের কিছু বর্জ্য পদার্থ ঘামের মাধ্যমে, যেমন খনিজ অতিরিক্ত লোমকূপের মাধ্যমে বের হয়ে আসে। এই ঘামে সাধারণত পানির সাথে লবণ ও সামান্য কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয় পদার্থ থাকতে পারে। তো মূত্র, বৃক্ককে মূত্র তৈরির কারখানা বলা হয় কেন, এটা একটা প্রশ্ন থাকতে পারে। দেহের পিছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে এটা ছাঁকনির মতো কাজ করে। দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিক অ্যাসিড, ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি করে। এগুলো দেহের এই বৃক্ক পদার্থগুলো ছেঁকে নেয়। এই ক্ষতিকর পদার্থসমূহ পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণের মূত্র তৈরি করে এবং ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে জমা হয়। পরবর্তীতে প্রয়োজনে পেশি সংকোচন ও প্রসারণের ফলে দেহ থেকে মূত্র নির্গত হয়। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী, আজকে আমার অধ্যায়ে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। যারা লাইভ ক্লাস দেখছো অবশ্যই আমাদের রুটিন দেওয়া আছে, ন্যাশনাল পেজের মধ্যে রুটিন দেওয়া আছে। অবশ্যই রুটিন অনুযায়ী আমার লাইভ ক্লাসটা দেখবে এবং সহপাঠীদের সহযোগিতার জন্য তোমরা অবশ্যই এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিলে উপকৃত হবে। এই ছিল আজকের পাঠ। সবাই ভালো থাকবে। আগামী ক্লাস দেখার জানিয়ে আগামী ক্লাস দেখার জন্য অবশ্যই আগামী ক্লাস দেখবে। সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।